চলে এসেছি ভেরিয়াস ডিস্ক ব্লগস নিয়ে আরেকটি উপস্থাপনা। শুনছিলেন গল্পটি পরবর্তী অংশ শুনবেন এবং মনের মধ্যে কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টস করবেন। দেখতে থাকুন ভেরিয়াস ডিস্ক ব্লগস। নমস্কার। মঞ্জিল সেন রচিত হাত গল্পটি আমি পড়েছিলাম এর আগেটি প্রথম অংশ। পরের অংশটি আমি আজকে পড়ে শোনাচ্ছি। আমার শোবার ঘরের পাশেই ল্যাবরেটরি। দুঘরের মধ্যে যাতায়াতের দরজা আছে। রাত্রিরে ওটা খোলাই থাকে। শব্দটা আসছিল পাশের ঘর থেকেই। আমি নিঃশব্দে বিছানা থেকে নামলাম। আস্তে আস্তে এগিয়ে গেলাম। ঘরে চাঁদের আলো ঢুকেছিল। সেই আলোয় আমি স্পষ্ট দেখলাম একটা ছায়া মূর্তি একটার পর একটা কাঁচের বয়ামের সামনে দাঁড়াচ্ছে, যেন কিছু খুঁজছে। প্রথমে আমার মনে হয়েছিল চোর। আমি চট করে শোবার ঘরের আলোটা জ্বাললাম। মূর্তি সঙ্গে সঙ্গে আমার দিকে ফিরে তাকালো। আমি চমকে উঠলাম। চোর নয়, সেই আদিবাসী, 10 বছর আগে যার বাঁ হাতটা আমি কেটে বাদ দিয়েছিলাম। এতদিন পরেও আমার চিনতে ভুল হলো না। সঙ্গে সঙ্গে মনে পড়ল লোকটি বলেছিল হাতটা যেন আমি যত্ন করে রেখে দিই, মৃত্যুর পর ও নিতে আসবে। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তবে কি ও মারা গেছে? ওর হাতটা ফেরত নিতে এসেছে? কিন্তু ওটা তো অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। মূর্তিটা আমার দিকে ফিরে তাকিয়েছিল। ওর দু চোখে যেন ফুটে উঠেছিল এক আকুল প্রার্থনা। ওর হাত ও ফেরত পেতে চায়। তারপরই সে মিলিয়ে গেল। পরদিনও মাঝরাতে একটা শব্দে ঘুম ভেঙে গেল। সেদিনও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল, শুধু একটা ব্যতিক্রম। আমি সেদিন বিছানা থেকেই সব কিছু লক্ষ্য করছিলাম। ল্যাবরেটরি প্রদক্ষিণ শেষ করে মূর্তিটা আমার শোবার ঘরে এলো। আমার বিছানার পাশে দাঁড়িয়ে ডান হাতটা তুলে বাঁ বাহু স্পর্শ করে যেন কিছু বলতে চাইল। ও কি বলতে চায় তা বুঝতে আমার কষ্ট হলো না। ভূতের ভয় আমার নেই, ছোটবেলা থেকেই ডান পিঠে বলে আমার দুর্নাম ছিল। কিন্তু স্বীকার করতে লজ্জা নেই, সেই মুহূর্তে আমার সমস্ত শরীর হিম হয়ে গিয়েছিল। কয়েকবার অমন ভঙ্গি করার পর হঠাৎ ভোজবাজির মতোই মিলিয়ে গেল সেই ভুতুরে মূর্তি। তারপর থেকে প্রতি রাতেই ওটার দেখা পাচ্ছি। নাছোড়বান্দার মতো আমার পেছনে লেগে আছে। হাতটা ওর ফেরত চাই। প্রতি রাতে প্রথমেই ও এসে আমার ল্যাবরেটরিতে খোঁজ করে, বোধহয় দেখতে চায় ওর হাতটা আমি এনে রেখেছি কিনা। তারপর আমার শোবার ঘরে এসে বিছানার পাশে দাঁড়িয়ে হাতটা কামনা করে। আমার রাতের ঘুম তো গেছেই, এখন একটা আতঙ্ক আমায় পেয়ে বসেছে। হাতটা শেষ পর্যন্ত ফিরে না পেলে ও কি করবে? ডক্টর সিনহা চুপ করলেন। কয়েক মুহূর্ত একটা অখণ্ড নিস্তব্ধতা। শঙ্কর্ষণী একটা সিগারেট ধরিয়ে নিস্তব্ধতা ভঙ্গ করল। তারপর বলল, আপনার কাহিনী শুনে আমার দারুণ কৌতূহল হচ্ছে। আই অ্যাকসেপ্ট ইউর কেস। তবে প্রথমে আমি নিজের চোখে সমস্ত ব্যাপারটা দেখে সন্দিহান হতে চাই। বেশ তো, ডক্টর সিনহা বললেন, আপনি এক রাত আমার শোবার ঘরে থাকুন, নিজের চোখে সব দেখুন, তারপর যা করবার করবেন। সেই ভালো, শঙ্কর্ষণ সায় দিল। আপনার ঠিকানাটা রেখে যান, আজ রাত 10টা নাগাদ আপনার ওখানে পৌঁছে যাব। ভেরি গুড, ডক্টর সিনহা সোৎসাহে বলে উঠলেন। অ্যান্ড উই উইল ডাইন উইথ মি। অ্যান্ড ইউ উইল ডাইন উইথ মি। না না, তার দরকার নেই, শঙ্কর্ষণ বাধা দিয়ে বলল। আমি রাতের খাওয়া সেরেই যাব। প্লিজ মিস্টার সমাদ্দার, আমি আপনার চাইতে বয়সে অনেক বড়। আমার একটা অনুরোধ না হয় রাখলেনি। বেশ, শঙ্কর্ষণ হাসল। তবে ভুরিভোজের ব্যবস্থা করবেন না, তাহলে এমন ঘুমিয়ে পড়ব যে ভূত মশাই এসে ফিরে যাবেন। আমার সঙ্গে আর মোলাকাত হবে না। ঠিক আছে, আপনার ইচ্ছেই পূর্ণ হবে। ডাক্তার সিনহা বিদায় নিলেন। যাবার সময় বলে গেলেন, রাত 9টায় তিনি ডিনার ছাড়েন, বরাবরের অভ্যেস। শঙ্কর্ষণ যেন তার আগেই যায়। ডাক্তার সিনহা কথা রেখেছিলেন, খুব একটা আয়োজন করেননি। সরু চালের ভাত, মুগ ডাল, ফুলকপি ভাজা আর চিকেন রোস্ট, তার সঙ্গে স্যালাড, ব্যাস আর কিছু না। খেতে বসার আগে শঙ্কর্ষণ বাড়িটা ঘুরে ঘুরে দেখেছিল, বিশেষ করে ল্যাবরেটরিটা।
বড় বড় কাচের জারে রাসায়নিক নির্যাসের মধ্যে নানান জিনিস স্তরে স্তরে সাজানো, ছোট বড় টেস্ট টিউব, রাসায়নিক গবেষণাগার জিনিসপত্র, একটা প্রাইমার স্টোভ এবং আরও অনেক কিছু শঙ্কর্ষণের চোখে পড়ল। খাওয়া দাওয়ার পর দুজনে এসে বসবার ঘরে বসল। অঘ্রাণের মাঝামাঝি বেশ আরামদায়ক ঠান্ডা। ডাক্তার সিনহার কাজের লোকটি ধুমায়িত রূপয়ালার ড্রিঙ্ক চকলেট দিয়ে গেল। শঙ্কর্ষণ একটা সিগারেট ধরালো আর ডাক্তার সিনহা পাইপ। আপনার ভয় করছে না তো? ডাক্তার সিনহা রহস্য করে জিজ্ঞাসা করলেন। আগে থেকে না জানা থাকলে আপনি যা বলছেন তেমন ঘটনার মুখোমুখি হলে আমার মনের অবস্থা কী হতো বলতে পারি না, কিন্তু এখন অনেকটা মানসিক প্রস্তুতি হয়ে আছে, তাই কৌতূহলই হচ্ছে বেশি। আমি পাশের ঘরেই থাকবো, ভয় পেলে ডাকতে লজ্জা করবেন না, ডাক্তার সিনহা এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন। আসলে এমন অপার্থিব ঘটনায় ভয় না পাওয়াটাই অস্বাভাবিক। নিশ্চয়ই, শঙ্কর্ষণ হাসল। নিজের প্রাণের ওপর আমার মায়া কারো চাইতে কম নয়। শোবার ঘর থেকে বাইরে যাওয়ার দরজায় ভেতর থেকে খিল এঁটে দিল শঙ্কর্ষণ। ল্যাবরেটরিটা শঙ্কর্ষণ আরও একবার ঘুরে ফিরে দেখল। ওটা থেকে বাইরে যাবার আরও একটা দরজা আছে, সেটা বন্ধই ছিল। 11টা পর্যন্ত শঙ্কর্ষণ একটা বই নিয়ে কাটালো, তারপর আলো নিভিয়ে শুয়ে পড়ল। আলো জ্বালা থাকলে ভূত নাও দেখা দিতে পারে, তবে দুটো ঘরেই সীমিত নীলাভ আলো জ্বালিয়ে রাখলো। দুটো ঘরের মাঝখানের দরজাটা অবশ্যই খোলাই রইল। একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ একটা শব্দে ওর আচ্ছন্ন ভাবটা কেটে গেল। হাত ঘড়ি রেডিয়াম ডায়ালের দিকে তাকিয়ে দেখল ঠিক রাত 12টা। বিছানায় উঠে বসে দরজা দিয়ে দৃষ্টিটা মেলে দিল পাশের ঘরে। স্তিমিত নীলাভ আলোয় স্পষ্ট ওর চোখে পড়ল একটা ছায়া মূর্তি ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ভালো করে লক্ষ্য করতেই ও বুঝতে পারল আসলে মূর্তিটা প্রত্যেকটি কাচের জারের সামনে দাঁড়িয়ে চোখে পড়ে কি যেন খুঁজছে। তারপরই ওটা এগিয়ে আসতে লাগলো শোবার ঘরের দিকে। শঙ্কর্ষণ চট করে শুয়ে পড়ল, চোখ দুটো সামান্য খোলা রাখল। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ আবার পরের দিন। শুনলেন তো দ্বিতীয় অংশটি, হাতের দ্বিতীয় অংশটি শুনছিলেন। কেমন লাগলো জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, শুনতে থাকুন ভিডিও জিস ব্লগস।